আজ আমরা দর্শন করব শ্রীরামপুরের ঐতিহাসিক স্থানসহ প্রাচীন এবং জাগ্রত মন্দিরগুলি। মাহেশের নিকটবর্তী বল্লভপুরে রয়েছে রাধাবল্লভজির মন্দিরটি। দেখব গঙ্গার পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক হেনরি মার্টিন প্যাগোডা। এই প্যাগোডা থেকে কিছু দূরে রয়েছে শ্মশানকালী মন্দির সহ একটি আশ্রম। আজ ঘুরে দেখব ঐতিহাসিক স্থানগুলি, আর সাথে জানব কিভাবে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সামনে এটি হলো শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির। মেন রোডের ওপরেই রয়েছে জগন্নাথ মন্দিরের তোরণটি, এবং এই তোরণের ঠিক পাশেই রয়েছে প্রভুর সুবিশাল রথটি। জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, অথবা আপনারা আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। জগন্নাথ মন্দিরের সামনে থেকেই অটো ধরে এগিয়ে চললাম মানিকতলার দিকে, এবং দাদাকে বললাম আমাকে রাধাবল্লভজির মন্দিরের সামনে নামিয়ে দিতে। ওই দিক দিয়ে জগন্নাথ মন্দির থেকে অটো করে আসতে মিনিট 5 সময় লাগলো, আর অটো ভাড়া লাগলো 10 টাকা। আর এই যে সামনে গলিটা দেখছেন, এই গলিটা ধরে সোজা একটু হাঁটলেই মন্দিরে পৌঁছে যাব। মেন রোড থেকে 1 মিনিট হেঁটে এগিয়ে আসার পরই দেখতে পাবেন দক্ষিণাকালী মাতা মন্দির, গৌরাজ মন্দির। এই পথটা ধরে 2 মিনিট মতো হাঁটলেই মন্দিরে পৌঁছে যাবেন। এই দেখুন সামনেই দেওয়া আছে রাধাবল্লভজি মন্দির যাওয়ার প্রবেশ পথ। এই দেখুন, এই রাস্তা দিয়ে এগোলেই মন্দিরটি। ভেতরে প্রবেশ করার পর এখানকার শান্তশিষ্ট পরিবেশ এবং মন্দিরের সৌন্দর্য আপনাদের সকলকেই মুগ্ধ করে তুলবে। এটি বাংলার অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যের মন্দির। এই মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত সমৃদ্ধ, এবং মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মুখে রয়েছে 3টে আকর্ষণীয় খিলানযুক্ত প্রবেশপথ। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি বিশাল নাট মন্দির। সাধক রুদ্ররাম পণ্ডিত ছিলেন এই বিগ্রহের আদি প্রতিষ্ঠাতা। এখন আমরা দর্শন করব মন্দিরের গর্ভগৃহে বিরাজমান শ্রী শ্রী রাধাবল্লভজিউকে। দর্শন করুন অপূর্ব সুন্দর রাধাবল্লভজিউকে। জয় শ্রীকৃষ্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রুদ্ররাম পণ্ডিতের স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে গৌড়ের সুলতানের প্রাসাদ থেকে একটি নির্দিষ্ট পাথর এনে তাতে মূর্তি তৈরির নির্দেশ দেন। সামনে এই বোর্ডটিতে দেওয়া রয়েছে মন্দির খোলা বন্ধের সময়সূচি থেকে মন্দিরের যে উৎসবগুলি খুব ধুমধাম করে হয় তার তালিকাগুলি। প্রাপ্ত নির্দেশ অনুসারে রুদ্ররাম গৌড়ে গেলেন, এবং সেখান থেকে সেই ভারী পাথরটি কিভাবে আনবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে স্বপ্নে তাকে নিকটবর্তী নদীতে পাথরটি বিসর্জন দিতে বলা হলো। রুদ্ররাম নির্দেশ অনুসারে তাই করলেন, এবং বল্লভপুরে ফিরে এলেন। বল্লভপুরে পৌঁছে তিনি অবাক হলেন, দেখলেন ইতিমধ্যেই পাথরটি সেখানে পৌঁছে গেছে। এটি কেবল ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়েছিল। মন্দিরের চারপাশটি বেশ খোলামেলা এবং খুব সুন্দর। মন্দিরের একদম সামনের দিকে রয়েছে এই সমস্ত জলের কলগুলি, এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটি অফিস ঘর। শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখন এখান থেকে আমরা যাব ঐতিহাসিক প্যাগোডা দেখতে। রাধাবল্লভজিউর মন্দির থেকে বেরিয়ে সামনের এই পথটি ধরে কিছু দূর হেঁটে এগিয়ে যাব জলকলের দিকে। রাধাবল্লভজি মন্দির থেকে ওই দিক দিয়ে এলাম, আর সামনে দেখুন
হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। এই পাশ দিয়ে যাব, জিজ্ঞেস করলাম এদিক দিয়ে নাকি রাস্তা। চলুন হেঁটে দেখা যাক। মোটামুটি 5-7 মিনিট হেঁটে আসতে সময় লাগলো। এই যে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আর এখানে একটা আছে ট্রান্সফরমার। এই যে গেট দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে দেখার জন্য। বেশ ফাঁকা মাঠ এই জায়গাটা। দেখুন গেট দিয়ে ঢুকেই বিশাল বড় মাঠ, আর এই পথটা চলে গেছে প্যাগোডার দিকে। দুপাশে বেশ জঙ্গল মতো রয়েছে। জানি না কতটা হাঁটতে হবে, তো বেশিক্ষণ লাগবে না বললো, তবে যাওয়া যাক, দেখি। দ্রুত হেঁটে 3-4 মিনিটেই পৌঁছে গেলাম ঐতিহাসিক প্যাগোডার সামনে। এই দেখুন প্যাগোডার সামনে আসার পর এখানে বোর্ডে বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে, এখানেও রয়েছে, আর এই বোর্ডেও দেওয়া রয়েছে দেখুন। আর এটা হলো সে ঐতিহাসিক প্যাগোডা। এই দেখুন, চলুন মন্দিরের ওদিকটা যাওয়া যাক। এখানে একটা সিঁড়ি আছে নামার জন্য। লোকালয় থেকে বেশ কিছুটা ভেতর দিকে হওয়ার কারণে এই জায়গাটা কোলাহল মুক্ত, জনমানবহীন। চলুন এবার প্যাগোডার ভেতরটা ঘুরে আসি, দেখে আসি। এটা যে অনেক প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে, আর আজকেও খুব গরম। চলুন ভেতরটা দেখি। দেখুন ভেতরটা বেশ ঠান্ডা আর বহু প্রাচীন। এই দেখুন, বট গাছ নেমে গেছে। রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, আর জায়গাটাও অনেকটা ভেতরে, এই জন্য এই জায়গাটা এরকম লাগছে। দেখুন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। দেখুন একবারে নির্জন, নিস্তব্ধ, ফাঁকা, বেশ ভালোই লাগছে জায়গাটা। অষ্টাদশ শতকের শেষে এই মন্দিরটি নানা কারণে পরিত্যক্ত হলে মিশনারি হেনরি মার্টিন এটিকে একটি খ্রিস্টীয় ভজনাগারে পরিণত করেন এবং এটি হেনরি মার্টিনের প্যাগোডা নামে পরিচিত হয়। এখানে রাস্তার যা অবস্থা, পথটা খুবই দুর্গম, আর দুপাশে জঙ্গল, বেশ গা ছমছমে কিন্তু পরিবেশটা। অনেকে এখানে একা আসতে কিন্তু একটু ভয় ভয় লাগবে। যাকে এটা যদি কোনো সময় রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এখানে আসা যাবে। তো আপনাদের আমি একটু জায়গাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। আর পুরো মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন, আর এই দেখুন কত ঘন জঙ্গল। চলুন এবার এখান থেকে বেরিয়ে ফিরে যাই মেন রোডে। এই যে সামনে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখান থেকে এবার সোজা এই পথ ধরে হেঁটে যাব আর একটি মন্দিরে। মন্দিরে পৌঁছে তখন পুরোটা আপনাদের আবার দেখাচ্ছি। চলুন। প্যাগোডা থেকে বেরিয়ে মেন রোড ধরে কিছু দূর আসার পর দেখলাম খুব সুন্দর একটি রাসমঞ্চ, এবং এই পথটি ধরে সোজা এখন এগিয়ে যাব। আর সামনেই দেখুন লেখা আছে সার্বজনীন শ্মশানকালী পূজা, আর সামনে রয়েছে গঙ্গার আর একটি ঘাট। চলুন, এদিকে রাস্তাটা সোজা এদিকে আবার চলে যাচ্ছে।
দেখুন, গঙ্গার ঘাটের সামনে রয়েছে খুব সুন্দর একটি মন্দির। সচরাচর আপনারা দেখতে পান না, আজকে দেখাচ্ছি। সূর্যদেবের মন্দির দেখুন। সূর্যদেব একটি একচক্র বিশিষ্ট রথে চড়ে আকাশপথে ভ্রমণ করে। এই রথটি 7টি ঘোড়া দ্বারা চালিত, যা সপ্তাহের 7 দিন বা আলোর 7টি রঙকে নির্দেশ করে। আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই গঙ্গার ঘাট। এই দেখুন, সামনেই রয়েছে গঙ্গা। এই দেখুন, সামনে ওই গঙ্গার ঘাট ছিল। একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন বল্লভপুর সার্বজনীন শ্মশানকালী মন্দির। এই দেখুন, সেখানে রয়েছে ফুলের দোকান, আর সামনে রয়েছে ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জায়গা। এই দেখুন, আর এটা হলো মায়ের মূল মন্দির। এই দেখুন, মন্দিরের ভেতরের এই বোর্ডটিতে দেওয়া রয়েছে পুজোর বিভিন্ন সময়সূচিগুলি। পুজোর সময় মন্দিরে মায়ের মূর্তি এনে পুজো করা হয় এবং বিসর্জন করে দেওয়ার পর সারা বছরই মায়ের ফটোফ্রেমে পুজো করা হয়ে থাকে। মন্দিরের সামনের নাট মন্দিরটি বেশ বড়। এখানে অনেক ভক্ত একসঙ্গে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকেন। আমরা এখন চলে এসেছি শ্মশানকালী মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত আরও একটি মায়ের মন্দিরে, যেটি শ্রীরামপুরের তারাতীর্থ আশ্রম নামে পরিচিত। মন্দিরে প্রবেশ করেই দেখলাম সামনে রয়েছে বিশাল বড় একটি বারান্দা এবং সামনে রয়েছে মায়ের মূল মন্দিরটি। মন্দিরে ঠাকুরমশাই মায়ের পুজোয় বসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হবে। এখানে মা উগ্র তারারূপে বিরাজ করছেন। জয় মা তারা। মন্দিরের সামনের বারান্দাতেই আধ্যাত্মিক জীবনের উন্নতির এই বাণীগুলি লেখা রয়েছে। এছাড়াও এই জায়গায় রয়েছে আরও বেশ কতগুলি মায়ের মন্দির। মন্দিরগুলির সামনাসামনি রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার এই জায়গাগুলি। আমরা এখন একে একে এখানকার সবকটি মন্দির দর্শন করব। এখানে প্রথমেই দর্শন পাবেন মা কালী এবং তার পাশে বিরাজমান শ্মশান ভৈরব শিব জ্যোতির্লিঙ্গের। জয় বাবা ভোলেনাথ। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে যাওয়ার জন্য সতী মহাদেবের কাছে অনুমতি চান। মহাদেব প্রথমে অমত করলে দেবী সতী অত্যন্ত ক্রুদ্ধ হন। মহাদেবকে আটকাতে তিনি 10টি ভিন্ন ভয়ঙ্কর রূপ ধারণ করে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। শিব ভীত হয়ে দেবী শক্তির কাছে নতি স্বীকার করেন। এই 10টি রূপই হল 10 মহাবিদ্যা। শ্মশান ভৈরবের ঠিক সামনের মন্দিরে রয়েছেন মা আনন্দময়ী কালী এবং দেবী দুর্গা। মায়ের মন্দিরের ঠিক এপাশের মন্দিরে বিরাজ করছেন 10 মহাবিদ্যার 8ম রূপ মা বগলামুখী। তিনি শত্রু নাশিনী শক্তি। মা বগলামুখী স্তম্ভন বিদ্যার দেবী, যিনি শত্রুর বাক্য ও গতি স্তব্ধ করে দেন। মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই সুন্দর শিবালয়টি। এই স্থানের সমস্ত দেবদেবীর দর্শন শেষে এখন আমরা দর্শন করব এই মন্দিরের ভেতরেই অবস্থিত আরও কয়েকটি মন্দির। শিবালয় থেকে এগিয়ে আসার পর মন্দিরের ভেতরেই দেখতে পাবেন মহাকাল ভৈরব এবং শিবপুত্র সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। জয় শ্রী গণেশ। এখানে দেখতে পাবেন 10 মহাবিদ্যার 6ষ্ঠ রূপ মা ছিন্নমস্তাকে।
তিনি তার অত্যন্ত উগ্র, ভয়ঙ্কর এবং অন্যান্য রূপের জন্য পরিচিত। জয় মা ছিন্নমস্তা। মায়ের মন্দিরের ঠিক সামনেটাতেই রয়েছে প্রভু শ্রী রামভক্ত হনুমানজির বিগ্রহগুলি এবং এখানে বিরাজ করছেন প্রভু রাম, লক্ষ্মণ, সীতা। এই হনুমানজির ঠিক পাশেই রয়েছে আরো 2 শিব জ্যোতির্লিঙ্গ। জয় বাবা ভোলেনাথ। এই শিব মন্দিরটির ঠিক সামনেই একই সারিতে রয়েছে বেশ কয়েকটি শিব জ্যোতির্লিঙ্গ এবং এখানে রয়েছে একটি প্রাচীন বেলগাছ। তাতে ভক্তরা নিজেদের মনস্কামনা জানিয়ে রঙিন কাপড় বেঁধে দিয়েছেন। এই মন্দিরটির সামনের দিকে একটু এগোলেই দেখা যাবে এখানে রয়েছে একটি শিবের ত্রিশূল এবং ডমরু, আর রয়েছে একটি প্রাচীন অশ্বত্থ গাছ। স্থানীয় মানুষের বিশ্বাস, এখানে ভক্তি ভরে মায়ের কাছে যা চাওয়া হয় মা তা খালি হাতে ফেরান না। এখন আমরা দর্শন করব তারাতীর্থ আশ্রমের ঠিক পাশেই অবস্থিত আরও একটি সুন্দর মা কালীর মন্দির। এই মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন মায়ের মূল মন্দিরের সামনে রয়েছে একটি হাঁড়িকাঠ এবং অন্য পাশে রয়েছে সংকটমোচন বজরংবলীর এই মন্দিরটি এবং বজরংবলীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর শিব মন্দির। মহাদেবের একটি সুন্দর ছবি মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে চিত্রায়িত করা রয়েছে। এই শিব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে মা কালীর এই সুন্দর মন্দিরটি। মন্দিরের বারান্দায় রয়েছে একটি ঘণ্টা এবং দেওয়ালে মহাদেবের একটি ছবি খুব সুন্দর করে চিত্রায়িত করা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে সুন্দর একটি মায়ের বিগ্রহ। মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা সহ আরও অনেক ঠাকুরের ফটো ফ্রেম। এই মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ এবং একটি ত্রিশূল এবং সামনে বসে রয়েছেন নন্দী মহারাজ। এই জায়গার সবকটি মন্দিরই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদের বলবো এখান থেকে ফিরে যাওয়ার বিষয়টি। রাধা বল্লভজি মন্দিরের সামনের মেন রোডে এসে টোটো করে এগিয়ে চললাম শ্রীরামপুর রেলওয়ে স্টেশনের দিকে। টোটো করে স্টেশনে আসতে সময় লাগবে আনুমানিক 5-7 মিনিট এবং টোটো ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা। দাদা আপনাদের মেন রোডে নামিয়ে দেবেন। ওখান থেকে 2-4 মিনিট হেঁটে এগিয়ে চলে আসবেন শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।